আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ আমি ব্যাংকিং সেক্টরের গুরুত্বপূর্ণ কিছু ব্যাংক যারা ইতিমধ্যে তাদের চলতি বছরের ডিভিডেন্ড ঘোষণা করেছে ওই সকল ব্যাংক নিয়ে আলোচনা করব। অর্থাৎ তারা এই বছরে কী পরিমাণে লভ্যাংশ ঘোষণা করেছে এবং তাদের ইপিএস, নেট অ্যাসেট ভ্যালু এবং আগামী বছরেও তাদের ডিভিডেন্ড, ইপিএস এবং নেট অ্যাসেট ভ্যালু কেমন ছিল এ বিষয়ে আমি কম্পারেটিভ আলোচনা করব এবং তাদের গত 18/4/2024 প্রাইস কত ছিল বা এই সেক্টরে আপনি বিনিয়োগের মাধ্যমে কতটুকু লাভবান হতে পারেন এই নিয়েই গুরুত্বপূর্ণ আলোচনা রাখবো। তো চলে যাই আমরা। তো প্রথমে আমি যে ব্যাংক নিয়ে কথা বলবো তা হলো ব্র্যাক ব্যাংক। আমরা যদি দেখি তো ব্র্যাক ব্যাংক গত 18/4 তাদের 37 টাকা 30 পয়সায় ক্লোজ হয়েছে। ব্র্যাক ব্যাংক চলতি বছরে 10% ক্যাশ ডিভিডেন্ড এবং 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের এবছরের ইপিএস ছিল 4 টাকা 73 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 41 টাকা 36 পয়সা। তাদের রেকর্ড ডেট হচ্ছে 7/5/2024 অর্থাৎ 7ই মে 2024। আমরা যদি দেখি যে ব্র্যাক ব্যাংক গত বছরে কী পরিমাণে লভ্যাংশ ঘোষণা করেছিল, সেক্ষেত্রে দেখা যাবে যে ব্র্যাক ব্যাংক গত বছরে ছিল 7.5% ক্যাশ এবং 7.5% স্টক ডিভিডেন্ড। তাদের ইপিএস ছিল 4 টাকা 2 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 40 টাকা 86 পয়সা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গত বছরের চেয়ে ব্র্যাক ব্যাংক এবার 5% ডিভিডেন্ড বেশি ঘোষণা করেছে। তাদের ইপিএস গত বছরের চেয়েও এবার বেশি, অর্থাৎ গত বছর ছিল 4 টাকা 2 পয়সা, এবার 4 টাকা 73 পয়সা। নেট অ্যাসেট ভ্যালু তাদের বেড়েছে। তো বলবো যে ব্র্যাক ব্যাংকের সার্বিক পরিস্থিতি গতবারের চেয়ে এবার ভালো। তো এরপরে আমরা যদি দেখি তা হলো প্রাইম ব্যাংক লিমিটেড। প্রাইম ব্যাংকের গত 18/4/2024 ক্লোজিং ছিল 21 টাকা 80 পয়সা। প্রাইম ব্যাংক এবছরের 17.5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস 4 টাকা 24 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 30 টাকা 76 পয়সা। তো তাদের রেকর্ড ডেট হচ্ছে 7ই মে 2024। আমরা যদি দেখি যে বারের তুলনায় এবার প্রাইম ব্যাংকের কী পরিস্থিতি, গতবারও প্রাইম ব্যাংক 17.5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস ছিল 3 টাকা 53 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 28 টাকা 47 পয়সা 41 পয়সা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাইম ব্যাংকের ডিভিডেন্ডের পরিমাণ গতবার তুলনায় এবার প্রায় একই, কোনো ধরনের পরিবর্তন আসেনি। তবে ইপিএস গতবার চেয়ে এবার কিছুটা বেড়েছে, নেট অ্যাসেট ভ্যালু এবার বেড়েছে। সেক্ষেত্রে সার্বিকভাবে বলা যায় যে প্রাইম ব্যাংক গতবারের চেয়ে এবার তাদের উন্নতি হয়েছে। এরপর আমরা চলে যাব যে ব্যাংকটি নিয়ে, তা হলো উত্তরা ব্যাংক। উত্তরা ব্যাংক গতদিন 25 টাকায় ক্লোজ হয়েছে। তো আমরা যদি দেখি যে উত্তরা ব্যাংক 17.5% ক্যাশ এবং 12.5% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। মাশাআল্লাহ, আমি বলবো যে এটাও খুবই ভালো পরিমাণে তারা রিটার্ন দিয়েছে, যেটা উত্তরা ব্যাংকের বিনিয়োগকারীদের জন্য অবশ্যই একটি সুসংবাদ বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উত্তরা ব্যাংকের ইপিএস ছিল 4 টাকা 32 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 31 টাকা 4 পয়সা। তাদের রেকর্ড ডেট হচ্ছে 7ই মে 2024। আমি যদি গতবারের তুলনায় এবার উত্তরা ব্যাংকের কম্পারেটিভ দেখি, তাহলে দেখা যায় গতবার তারা 14% ক্যাশ এবং 14% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস ছিল 4 টাকা 20 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু ছিল 31 টাকা 79 পয়সা। তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে উত্তরা ব্যাংক গতবারের চেয়ে এবার লভ্যাংশ বেশি ঘোষণা করেছে। তাদের ইপিএস গতবার ছিল 4 টাকা 20 পয়সা, এবার 4 টাকা 32 পয়সা। ইপিএসও বেড়েছে। তাদের অ্যাসেট ভ্যালু সামান্য পরিমাণে কমেছে। তারপর বলবো যে উত্তরা ব্যাংক মোটামুটি এবার ভালো পরিমাণে রিটার্ন দিয়েছে। এটা অবশ্যই বিনিয়োগকারীদের জন্য এটা সুসংবাদ। এরপর আমি চলে যাব অন্য ব্যাংক। এরপর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। মার্কেন্টাইল ব্যাংকের গত 18/4 তারা 11 টাকা 40 পয়সায় ক্লোজ হয়েছে। তারা দেখা যাচ্ছে যে এবছরে 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস ছিল 1 টাকা 86 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 23 টাকা 91 পয়সা। তাদের রেকর্ড ডেট হচ্ছে 8ই মে 2024। আমরা যদি কম্পারেটিভলি দেখি যে গত বছরের তুলনায় গত বছর তারা 10% ক্যাশ ডিভিডেন্ড এবং 2% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। তাদের ইপিএস ছিল 2 টাকা 17 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 23 টাকা 71 পয়সা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মার্কেন্টাইল গতবারের চেয়ে এবার কম ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস এবার কম হয়েছে এবং নেট অ্যাসেট ভ্যালু সামান্য পরিমাণে বেড়েছে। সেক্ষেত্রে আমি বলবো যে মার্কেন্টাইল ব্যাংকের গতবারের চেয়ে এবার ভালো উন্নতি হয়নি। এবার আমি চলে যাব মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা এমটিবি। দেখা যাচ্ছে এমটিবি 14 টাকা 80 পয়সায় ক্লোজ হয়েছে গতদিন। তারাও 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস ছিল চলতি বছরে
91 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 24 টাকা 52 পয়সা। তাদের রেকর্ড ডেট 9 মে 2024। আমরা যদি কম্পারেটিভলি গতবারের সাথে দেখি তাহলে সেখানে দেখা যাচ্ছে যে গতবারে তারা 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। তাদের ইপিএস ছিল 2 টাকা 65 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু ছিল 23 টাকা 87 পয়সা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা ডিভিডেন্ড গতবার এবং এবার প্রায় সম পরিমাণে ঘোষণা করেছে বলা যায়। গতবার ছিল স্টক, এবার ছিল ক্যাশ। গতবার চেয়ে ইপিএস এবার কিছুটা বেড়েছে, নেট অ্যাসেট ভ্যালু কিছুটা বেড়েছে। সেক্ষেত্রে বলবো যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আসলে একটি বলা যায় যে ইকুইলিব্রিয়াম পয়েন্টে রয়েছে, বা খুব বেশি ভালো করেছে সেটা বলা যাবে না, সামান্য ভালো করেছে বলা যায়। এরপর যদি আমরা দেখবো হচ্ছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। তো ডাচ বাংলা ব্যাংক গত 18/4 ক্লোজ হয়েছে 58 টাকা 10 পয়সায়। দেখা যাচ্ছে ডাচ বাংলা এবং 17.5% ক্যাশ ডিভিডেন্ড এবং 17.5% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস ছিল 10 টাকা 72 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 64 টাকা 41 পয়সা। এটাও বলবো যে খুব ভালো পরিমাণে তারা রিটার্ন দিয়েছে আমি বলবো। তাদের ইপিএসও ভালো হয়েছে। আমরা যদি কম্পারেটিভ দেখি ডাচ বাংলা ব্যাংকের রেকর্ড ডেট হচ্ছে 9 মে 2024। তো গত বছর ডাচ বাংলা ব্যাংক 17.5% ক্যাশ এবং 7.5% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। তাদের ইপিএস ছিল 8 টাকা 14 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 59 টাকা 85 পয়সা। তাহলে সেক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে তিনটি ক্ষেত্রেই ডাচ বাংলা এখন ভালো করেছে, অর্থাৎ এবার ভালো পরিমাণে ডিভিডেন্ড দিয়েছে। তাদের ইপিএস গতবারের চেয়ে এবার বেড়েছে এবং তাদের অ্যাসেট ভ্যালু গতবারের চেয়ে এবার বেড়েছে, যেটা ডাচ বাংলা ব্যাংকের ইনভেস্টরদের জন্য অবশ্যই একটি সুসংবাদ বলে আমি মনে করি। তারপরে আমরা হচ্ছে দেখব শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। তো শাহজালাল ইসলামী ব্যাংক গত দিনে 20 টাকা 20 পয়সা ক্লোজ হয়েছে। তাদের এবছর 14% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস ছিল 3 টাকা 22 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 21 টাকা 38 পয়সা। তাদের রেকর্ড ডেট হচ্ছে 8 মে 2024। আমরা যদি গতবারের সাথে তুলনা করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে গতবার শাহজালাল ইসলামী ব্যাংক 12% ক্যাশ এবং 3% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। তাদের ইপিএস ছিল 3 টাকা 31 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু ছিল 20 টাকা 32 পয়সা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গতবার হচ্ছে শাহজালাল ইসলামী এবং এবার 1% কম ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস গতবারের চেয়ে সামান্য পরিমাণে কম হয়েছে, তবে নেট অ্যাসেট ভ্যালু কিছুটা বেড়েছে। অর্থাৎ এটি একটি মিশ্র ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়েই গেছে। অর্থাৎ এটি খুবই ভালো করেছে বলা যাবে না, খুব খারাপ করেছে বলা যাবে না, আমি বলতে পারি যে এটা একটি ভারসাম্য পর্যায়ে রয়েছে। এরপরে যদি আমরা দেখি তা হচ্ছে পূবালী ব্যাংক। আমরা হচ্ছে পূবালী ব্যাংক গত দিন 28 টাকা 50 পয়সা ক্লোজ হয়েছে। তারা এবছর 12.5% ক্যাশ এবং 12.5% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস ছিল 6 টাকা 76 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 46 টাকা 33 পয়সা। তাদের রেকর্ড ডেট 12 মে 2024। কিন্তু আমরা যদি গতবারের সাথে তুলনা করি সেটি দেখা যাবে যে গতবার পূবালী ব্যাংক শুধুমাত্র 12.5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। তাদের ইপিএস ছিল 5 টাকা 49 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 41 টাকা 96 পয়সা। আমরা যদি দেখি অর্থাৎ তুলনা করি গতবারের সাথে এবারের, তাহলে দেখা যাবে যে গতবারের চেয়ে এবার তারা ভালো পরিমাণে ডিভিডেন্ড ঘোষণা, অর্থাৎ দ্বিগুণ, মানে বলবো যে ডাবল ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএসও বেড়েছে এবং নেট অ্যাসেট ভ্যালু অনেক বেড়েছে। অর্থাৎ আমি বলবো যে মাশাআল্লাহ পূবালী ব্যাংক ভালো পরিমাণে রিটার্ন তাদের বিনিয়োগকারীদের দিয়েছে এবং যেই পরিমাণ তারা উন্নতি করেছে তিনটি সেক্টরে, অর্থাৎ ডিভিডেন্ড, ইপিএস এবং নেট অ্যাসেট ভ্যালু, সেটা অবশ্যই পূবালী ব্যাংকের বিনিয়োগকারীদের জন্য সুসংবাদ বয়ে আনবে বলে আমি মনে করি। যাই হোক, এখন যেটা দেখা যাচ্ছে যে ব্যাংকিং সেক্টর মূলত আমি বলবো যে খুবই ভালো পরিমাণে রিটার্ন তারা এবছর দিচ্ছে, বা যারা এখনো দেয়নি তারা ভালো পরিমাণে রিটার্ন দিবে। অন্য যেসব সেক্টরগুলো রয়েছে শেয়ার মার্কেটে, তার চেয়ে আমি মনে করি যে ব্যাংকিং সেক্টর খুবই ভালো পরিমাণে রিটার্ন দিয়ে থাকে। আমরা যদি তাদের শেয়ার প্রাইসের সাথে তুলনা করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের রিটার্ন মোটামুটি খুবই ভালো রিটার্ন তারা দিচ্ছে। অর্থাৎ ব্যাংকিং সেক্টরে ইনভেস্টমেন্ট করার মাধ্যমে ভালো পরিমাণে রিটার্ন পাওয়া সম্ভব। যাই হোক, এর মাধ্যমে আপনারা দেখে শুনে বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক, এই ব্যাংকগুলো খুব ভালো পরিমাণে এবার রিটার্ন দিয়েছে। অবশ্যই আপনারা যদি এই মুনাফাগুলো পেতে চান তাহলে অবশ্যই রেকর্ড ডেটের পূর্বে আপনাদের এই শেয়ারগুলো হোল্ড করতে হবে। যাই হোক, আজকের মতো ভিডিও আর বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।